দর্শক, আজ বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের সাথে আছেন এম কফিল উদ্দিন আহমেদ, যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আজ আমরা তার সাথে কথা বলবো বিএনপির রাজনীতির বিষয় নিয়ে এবং তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন নিয়ে তিনি কি ভাবছেন এবং তার গত ১৬ বছরে তিনি কি পরিমাণ নির্যাতিত হয়েছেন সেই বিষয়গুলোই জানার চেষ্টা করব তার কাছ থেকে। বাংলাদেশ প্রতিদিন ডিজিটালে আপনাকে স্বাগত। আপনার সাথে আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনার থেকে জানার চেষ্টা করব আসলে কেমন দিন কেটেছে আপনার আসলে ১৬টি বছর। ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে। আসলে আমরা তো ধরেন ৭১ সালে আমার জন্ম, তৎকালীন সময় আমার জন্মের বয়স ছিল 6 মান্থ। আমরা স্বাধীনতা ওই সময় শুনেছি। এই যে গত ৫ই আগস্ট আমরা নিজেরা দেখলাম যে এই দেশটা আসলে সত্যিকারের স্বাধীন হয়েছে। তা আমি মনে করি ৫ই আগস্ট দেশ স্বাধীন, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর আসলে সত্যি মানুষের একটা নিঃশ্বাস ফেলার জায়গা তৈরি হয়েছে। এই কারণেই নয় যে মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলছিল। মানুষ মসজিদে গেলে ভয় পেত। মসজিদের ইমাম সাহেবরা তৎকালীন সময়ে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় ভয় পেত। মানুষের মনে কোনো স্বস্তি ছিল না। দেখেন, এই ৫ই আগস্টের আগে আমরা যারা রাজনীতি করতাম সক্রিয়ভাবে, আমরা তো দূরের কথা, সাধারণ জনগণও তাদের প্রাণ খুলে তাদের কোনো রাস্তাঘাট, মসজিদ, মন্দিরে বসে তাদের কোনোভাবেই তাদের প্রাণের কথা বলতে পারতেন না। কে জানি শুনে ফেলে, কখন জানি আমাকে পুলিশে নিয়ে যায়। তো আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট পতন হওয়ার পর, এই খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনা পতনের পর মানুষ কিন্তু এখন স্বস্তিভাবে ঘুমাতে পারছে অ্যাটলিস্ট। আর উনি যেটা করে গেছিলেন, যে দ্রব্যমূল্য, এটা মানুষ তো এখনও সাফারিং করতেছে। তা আশাবাদী যে ইন্টেরিয়র গভর্নমেন্ট যিনি আছেন, এটা তো আমরা সবাই জানি, আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব, উনি সাধ্যমতো উনি চেষ্টা করতেছেন বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য। সব কিছু মিলিয়ে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দেখেন একটা যদি কথা বলতে যাই, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাপনা তো এটা মৃত্যু হয়ে গিয়েছিল, জানাজা বাকি ছিল। জাতীয় সংসদের নির্বাচন বলেন, উপজেলা বলেন, জেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, স্থানীয় নির্বাচনগুলো তারা দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছিলেন, রাম রাজত্ব। তো সব কিছু মিলিয়ে দেশটা এখন আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই যে এখন সবারই একটা দায়িত্ব হয়ে আসছে যে খুব অনতি বিলম্বে একটা নির্বাচনী ব্যবস্থাপনা তৈরি করে একটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা উচিত বলে আমি মনে করি। তাহলেই দেশের সমস্ত বিশেষ মানুষের মৌলিক চাহিদাগুলা পূরণের জন্য ওই নির্বাচিত সরকারই পারে যে দেশের মানুষকে স্বাধীনতা এবং তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য তারা কাজ করবে। ছাত্র জনতার বিষয়টা যেহেতু বললেন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখেছি যাত্রাবাড়ির পর তারপরে রামপুরা এবং কি আরেকটা বড় অ্যাটাক হয় উত্তরাতে। সেই উত্তরাতে আন্দোলনের সময় আপনাদের ভূমিকাটা কি ছিল? না, আমাদের তো ধরেন অবশ্যই আমাদের তো ভূমিকা শুধু ছাত্র জনতা থেকে না। আমরা এই খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনার গত ২০০৭ সালের পর থেকে আমরা যেমনিভাবে এই খুনি ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য আমরা তো আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী মামলা হামলা জর্জরিত ছিল। আমাদের ঘাত প্রতিঘাত, আমি যদি আমার নিজের কথা চিন্তা করি, দেখেন আমি ব্যবসা করি, আমি গার্মেন্টস ব্যবসায়ী। আমরা তো চুরি ডাকাতি করি নেই। আমরা
এই ফ্যাসিস্ট খুনি স্বৈরাচারিণী হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আমরা যদি ন্যায় নীতির কথা বলতাম তার বিরুদ্ধে চলে যেত। এটাই ছিল আমাদের অন্যায়। আমার নামে প্রায় 200 মামলা, এবং আমাকে দেখেন, সবচেয়ে আশ্চর্যান্বিত হবেন, জীবনে আমার 40 বছরের কাছাকাছি আমার রাজনৈতিক জীবন, আমার বয়স এখন কিন্তু 54, অর্থাৎ 54 বছর বয়স। রাত 10টা বাজে আমাদেরকে সেই সদরঘাট কোর্ট কাছারিতে নিয়ে আমাদের 70 জন, 150 জন, 80 জন লোকদেরকে নিয়ে ওই আদালতে দাঁড় করিয়ে আমাদেরকে বিচার করতেন। সেটা কি, এই 7 জানুয়ারির যে নির্বাচন খুনি হাসিনার, এই নির্বাচনের আগে যাতে আমরা এলাকায় না ঢুকতে পারি, এইগুলোর কারণে আমাদেরকে জাজমেন্ট দিতেন। আমি 2টা মামলা সাজাপ্রাপ্ত হয়ে গেছিলাম, একটা 10 বছর, একটা 7 বছর। তার মানে আমি নির্বাচন থেকে আউট। আমি একজন প্রার্থী, আমি ঢাকা 18 আসনের থেকে আমি একজন প্রার্থী ছিলাম। তার মানে তাদের একটা প্রি প্ল্যান করে আমাদের যারা আমরা ক্যান্ডিডেট, আমরা যারা ভোটার, আমরা যারা বিএনপি করতাম, আমাদেরকে কিন্তু তারা ওই এলাকা থেকে সরিয়ে দিয়েছে। এক রাতে 9টা মামলা হয়েছে আমার বিরুদ্ধে। কারণ কি? কারণ ছিল একটাই, যাতে আমরা এলাকায় না থাকতে পারি, আমরা যাতে ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু না বলতে পারি। এখন এই 5ই আগস্টের ছাত্র জনতার সাথে তো আমাদের আন্দোলন তো আজকে থেকে না, আমাদের ওই যে এক কথাই বললাম যে 1.5 যুগ থেকেই তো আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। তখন তো এই আন্দোলন থেকেই তো আসলে দানা বাঁধতে শুরু করলো। তারপরে এসে এই দেশের মানুষ, ছাত্র জনতা যখন নেমে আসলো, তখন তো উনি পালিয়ে গেলেন। ফ্যাসিস্ট আমলে যেটা বললেন আপনাদের প্রতি অনেক নির্যাতন হয়েছে, সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন, এবং কি সেই অভিজ্ঞতা থেকে আপনার কোনো এমন কোনো ঘটনা আছে কিনা যা আপনাকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে, এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি গেছেন এই সরকারের আমলে? আপনাকে যদি বলি, এই আমরা তো আসলে বাংলাদেশের মানুষ। আমরা যখন ধরেন আমাদের সবচেয়ে বড় উৎসব হলো আমাদের মুসলমানদের জন্য 2টা ঈদ, পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল ফিতর। তো আমরা ঈদের দিনও আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে, মা বাবাকে নিয়ে আমরা ঈদ করতে পারিনি। কারণ ছিল একটাই, আপনাকে বিলিভ অর নট, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আমার এই জিনিসটা খুব পীড়া দেয়। আমি গরু কুরবানি, আমি আদিবাসী হলাম যে এটা দক্ষিণখানের, আমার মূল বাড়ি ওইখানে। আমার দাদার জন্ম, আমার বাপের জন্ম, আমার জন্ম, আমার ছেলের জন্ম। তো বুঝতেই পারেন কত পুরুষ। আমাদের ওই বাড়িটা স্থায়ী বাসিন্দা। আমরা ওই বাড়িতে গরু কুরবানি করতে গেলাম। কোরবানির দিন শুনলাম আমার গেটের সামনে 2 সাদা পোশাকধারী 2 গাড়ি পুলিশ, ডিবি পুলিশ। তা আমি কি ভাই আইএমএ জাহিলিয়ার যুগে বসবাস করি? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশে থাকি। ঈদের দিন পরিবার পরিজনের গরু কুরবানি খেতে গেছি। আমি সমস্ত মামলাগুলোতে আমি জামিনে আছি। তা সেখানেও আমাকে ধরার জন্য এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট এই অত্যাচার নির্যাতন করছেন আমাদের। রাতের পর রাত, দিনের পর দিন আমরা গ্রাম ছাড়া, আমাদের বাড়িঘর ছাড়া, পুরুষশূন্য হয়ে আমাদেরকে বসবাস করতে হয়েছে। তা আমাদের অনেক কষ্ট, আমাদের অনেক নির্যাতন সহ্য করতেছে। আমি অলটুগেদার এই 1.5 যুগে আমি প্রায় 11 মাস 42 দিন আমি কাউন্ট করেছি কতদিন জেলে ছিলাম। কেন বলেন? আমরা তো আমাদের রেপুটেশন, আমাদের এলাকায় যান, দেখেন যে আমরা আসলে কোন পরিবারের মানুষ। অন্যায় করছি, কেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছি, এইটাই আমি অন্যায়। আর কেন আমি বিএনপি করি, এটাই ছিল আমার অন্যায়। বিএনপি রাখা যাবে না, বিএনপি যে করে এই দেশ থেকে তাদেরকে আর নিলে জেলে যেতে হবে তাকে। এইটাই ছিল ফ্যাসিস্টদের একমাত্র লক্ষ্য। খুবটা ছিল যে আমি বিএনপির গুণ কীর্তন করি। আর কেন করবো না? শোনেন, আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমি একটা গভর্নমেন্ট কলেজের সহসভাপতি হিসেবে জয়েন করি জাতীয়তাবাদী ছাত্র দলের। তখন আমি ওই গভর্নমেন্ট কলেজ থেকে আমি ছাত্র সংসদ নির্বাচনে আমি সর্বাধিক ভোট পেয়ে জিএস হই। তারপরে আমি বিপি হই।
এই শুরু হলো আমার যাত্রা। আমি গেটার উত্তরায় জাতীয়তাবাদী ছাত্রদলের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি বিএনপির অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম গেটার উত্তরায়। এখন তো পুরো 7টা থানা হয়েছে। আমি এই জায়গায় উত্তরা পূর্বের প্রেসিডেন্ট ছিলাম। আমি মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলাম। তাহলে এই যে এগুলো তো আমাদের উপহার এই কারণেই বলবো যে রাজনীতি আমরা কেন করি। রাজনীতি করি আমার সম্মানের জন্য, আমরা সম্মান পাই, এটাই ছিল তো আমাদের। আমরা এখানে টাকা কামানোর জন্য কিন্তু রাজনীতি করি নাই ভাই। আমাদের আপনাদের দোয়া, আমাদের ব্যবসা আছে, ইন্ডাস্ট্রি আছে। তাই এগুলো হলো তাদের গাত্রদাহ ছিল, যে তারা কিভাবে রাজনীতি করে, তারা কিভাবে ব্যবসা করে, তাদের গাত্রদাহ ছিল বিদায় আমাদেরকে এইভাবে অন্যায় জুলুম নির্যাতন করেছে। আমার পরিবারের আমরা 4 ভাই, আমাদের সবাইকে এই অত্যাচার জুলুম নির্যাতন মামলা হামলা দিয়ে আমাদেরকে বাড়ির বাইরে রাখা হয়েছে। তো আমাদের ওই দিনগুলোর কথা যদি মনে পড়ে, আমরা এখন মনে হয় যে আমরা একটা বর্বর দেশে বসবাস করেছিলাম তৎকালীন সময়। আল্লাহর রহমতে এই 5ই আগস্টের পর আমাদের এই ক্লান্তি দূর হয়ে গেছে। আমরা এখন স্বস্তির সাথে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের নিঃশ্বাস আমরা ছাড়তে পারতেছি। পার্থক্য তো ধরেন একটা ফ্যাসিস্টের পতন হইলো, এখন একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট আসলো। তারা এখন আমি একটু পূর্বেতে বললাম যে তাদেরকে অনতি বিলম্বে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনে করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে চলে যাওয়া আমার মনে হয় যে বেটার। এইটা হলো যারা আমরা রাজনীতি করি আমরা এটাই আশা করি এবং এটাই আমাদের কাম্য। তারেক জিয়ার 31 দফা কর্মসূচি বাস্তবায়নে আপনারা কিভাবে কি করছেন? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব, শহীদ জিয়া রহমান 19 দফা বাস্তবায়ন করার কর্মসূচি আমাদের ছিল। এখন তারই সুযোগ্য সন্তান গত 23 মেবি এটা 2023 সালের 13ই জুলাই উনি এই দফাগুলো উন্নতি করে 31 দফায় উন্নতি করেছেন। এই 31 দফায় একটা মানুষের দৈনন্দিন জীবনের তার যে মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদাগুলো সবই আছে। এটা আমরা ইতিমধ্যে, আমি মহানগর উত্তর বিএনপির জয়েন্ট কনভেনার, আমরা প্রতি থানায় থানায় আমরা একটি করে কর্মশালা শুরু করেছি। ইতিমধ্যে আমার প্রায় 10টা কর্মশালা সম্পন্ন হয়েছে। আমাদের এই কর্মশালাগুলোতে আল্লাহর রহমতে আমাদের অনেক বড় সারা, নেতাকর্মী জনগণ যারা আমরা আছেন, আমাদের নেতাকর্মীরা প্রত্যেকে এইটা আমরা লিফলেট আকারে জনগণকে বোঝানোর জন্য, জনগণ যাতে বুঝতে পারে যে আসলে 31 দফাটা জিনিসটা কি, আমরা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমার মহানগর উত্তরের 26টি থানা, তার ভিতরে ধরেন আমি 10টি থানার কর্মশালা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের এটা কন্টিনিউ প্রসেস। আগামী পরশুদিনও আমাদের একটি থানার আবার কর্মশালা হবে। আমরা এই 31 দফা যিনি বুঝবেন বা যিনি জানবেন, তখন তিনি বুঝতে পারবেন যে একটা মানুষের যত মৌলিক চাহিদা আছে সবই 31 দফার ভিতরে রয়েছে। এইখানে বলা আছে নির্বাচনী ব্যবস্থাপনা, বাংলাদেশের পাওয়ার সেক্টর, বাংলাদেশের কি বলে আমাদের বিভিন্ন রকমের, এই বললাম এক কথায় বলা চলে, একটা মানুষের মৌলিক চাহিদার যা যা প্রয়োজন সবই আছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সব রয়ে গেছে আমাদের এখানে। আমরা 31 দফাকে বুকে ধারণ করেই আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যে ওই কথাটি আবার বলতেছি যে মানুষের প্রয়োজনের যা যা দরকার সবই 31 দফার ভিতরে রয়েছে। শিল্পের কথা বলা আছে, পাওয়ারের কথা বলা আছে, নির্বাচনী ব্যবস্থাপনার কথা বলা আছে, সমস্ত দ্রব্য সামগ্রীর কথা বলা আছে। এক কথা হলো টোটাল
আপনি যদি এটা একবার দেখতে পারেন, আপনি বুঝবেন যে আসলে 31 দফাটা সত্যিকারে এটা মানুষের ভালো লাগার জিনিস। নতুন রাজনীতিতে আপনাদের দলের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা তো ইনশাল্লাহ, যে এই কথাটা আবার রিপিট করতে হয়, যে আমরা আসলে ধরেন বিএনপি তো একটি গণতান্ত্রিক দল। বিএনপি বাংলাদেশের একটি সুবৃহৎ বড় দল। এই দেশের জনগণের জন্যেই বিএনপি রাজনীতি করে। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব রাজনীতি করেন, আমাদের প্রাণীর নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়াও এই দেশের জনগণের জন্য কথা। আমাদের এক কথা বলতে চাই, বিএনপি কিন্তু দেখেন এই দলটাকে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট এমন কোনো হেন কাজ নাই যে দলটাকে ভেঙে টুকরা টুকরা করার জন্য সমস্ত রকমের তারা থেরাপি করেছিল, কিন্তু সেই থেরাপিতে কোনো কাজ হয় নাই। কারণ বিএনপি খুব ঐক্যবদ্ধ। বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমাদের নেত্রী, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাদের দৃঢ় প্রচেষ্টায় এই দলটাকে আগে নেওয়ার জন্য, জনগণের সাথে থাকার জন্য কাজ করার আমাদের নির্দেশও আছেন। দেখেন আপনাকে কি বলবো, এই দেশের প্রাকৃতিক দুর্যোগগুলোতে বিএনপি তো এত অত্যাচার, জুলুম, নির্যাতনে তারপরেও কিন্তু বসে থাকে না। এই দেশের বন্যা, এই দেশের ঘূর্ণিঝড়ে, এই দেশের মানুষের যত রকম প্রাকৃতিক দুর্যোগ মানুষের পাশেই ছিল, মানুষের পাশে আসে এবং ভবিষ্যতে থাকবে। এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই এই দেশের জনগণের জন্য আমাদের 31 দফা নিয়েই আমরা কাজ করলে ইনশাল্লাহ আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছতে পারবো ইনশাল্লাহ। এই নতুন সময় বলতে এই বর্তমানে না, ইনশাল্লাহ এখন তো ধরেন আমাদের পার্টির যারা নীতি নির্ধারক, আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব, আপনারা নিজেরাই তো বুঝতেছেন যে আমরা অত্যন্ত সুদৃঢ় এবং জনগণের সাথে নিয়ে আগামী দিনগুলো আমরা কাটাতে চাই। জনগণের ভালোবাসা, জনগণের সহযোগিতা নিয়ে কিন্তু বিএনপি কাজ করা শুরু করেছে এবং জনগণ সেটা সুফল ভোগ করছে। আপনারা যেহেতু বললেন ব্যবসা রয়েছে, জি, এই সরকার আমরা দেখতেছি ব্যবসায়ীদের প্রতি নেতিবাচক না, তো এই ক্ষেত্রে এই জন্য তো বলতেছি যে অনতি বিলম্বে এই দেশের অর্থনীতি থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড যারা নির্বাচিত গভর্নমেন্ট করতে পারে, সেই জন্য এই গভর্নমেন্টের শুভবুদ্ধির উদয় হয়। আমরা এটা চাই যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা যাতে বিদায় নিতে পারে, এটাই আমাদের কাম্য। কারণ ব্যবসা বাণিজ্যের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেহাল দশা। যারা আমরা ব্যবসা করি আমরাই বুঝতেছি যে আসলে এখানে যে কত এভরিডে আমাদের যে কত রকমের, আমাদের বিভিন্ন রকমের প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে। সেইটা হলো দেখেন, যদি আবার ওদিকে জেলে যায় অনেক লম্বা কথা হয়ে যাবে। এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট সারা পৃথিবীতে তেল, গ্যাস, পাওয়ার সেক্টরের দাম রিডিউস হয়েছে, অর্থাৎ কমছে। আর এই গভর্নমেন্ট, এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট 44% বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। তো কীভাবে আমরা, ব্যাংক ইন্টারেস্ট বাড়িয়েছে। আর তারা তো মোটামুটিভাবে যাদের মাথায় তেল ছিল তাদের লোকজনকে দিয়ে হাজার হাজার কোটি টাকা, যেটা বাংলাদেশের আপামর জনগণ সবাই জানেন, লুটপাট করে নিয়ে গেছে। যেটা বললেন ব্যবসায়ীদের নিয়ে, আপনি রাজনীতির পাশাপাশি আপনি একজন ব্যবসায়ী, যেটা বললাম আমরা, ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের জন্য কি কি করা উচিত বলে আপনার? আমি মনে করি আমরা ক্ষমতায় আসলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ব্যবসায়ীদের জন্য, সেটা হলো পাওয়ার সেক্টরটাকে ডেভেলপমেন্ট করতে হবে। এটা ইজ মাই আইডিয়া যে ব্যবসায়ী হিসাবে। তারপরে আপনার এই যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, এটা ব্যবসায়ীদের জন্য নমনীয়, সহনীয় একটা রেট অফ ইন্টারেস্ট দিতে হবে। তারপরে এই দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে।
তাহলে ব্যবসায়ীরা আজকে দেখেন বাংলাদেশের 84% এর এভিডেন্স আমরা যারা গার্মেন্টস ব্যবসা করি আমরা নিয়ে আসি, থাকে বাকি কত 14%। তাহলে এই সেক্টরকে যদি আপনি নার্সিং না করেন, এই গভর্নমেন্ট নার্সিং না করে, তাহলে তো ভাই এটা অশনি সংকেত চলে আসবে। যেখানে বাংলাদেশের 100 ভাগের ভিতরে 84 ভাগ শিল্প নিয়ে আমরা গর্ব করি, আমরা এই দেশে অবদান রাখি, যদি এটাকে আমরা নার্সিং না করতে পারি, তাদেরকে সুযোগ সুবিধা না দিতে পারি, তাহলে তো এই সেক্টর থাকবে না, তাহলে তো অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে। তাই আমি মনে করি অনতি বিলম্বে এই তত্ত্বাবধায়ক যেটা আমরা ইন্টেরিয়র গভর্নমেন্ট যেটা আছে তাদেরকে আমরা বলবো যে নির্বাচিত একটা গভর্নমেন্টের কাছে তারা দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাদের সরে যাওয়া উচিত আমি মনে করি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।